ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আসসালামু আলাইকুম ম্যাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ম্যাম? এই তো আছি। আজকে আপনাদের তামাদি আইনের উপর আমি ক্লাস, ঠিক আছে? ওকে। তামাদি আইনে গত সপ্তাহে আমি আপনাদেরকে পড়িয়েছিলাম তামাদি আইনের প্রেক্ষাপট, অর্থাৎ তামাদি আইন জিনিসটা কি, থেকে এই আইনের উদ্ভব, হ্যাঁ, তারপর এই আইনটা কতটুকু কার্যকর, সীমাবদ্ধতা কতটুকু, এই জিনিসগুলো আমি আপনাদেরকে বুঝিয়েছি। আশা করি আপনাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, শেয়ার করে ক্লাসটা শুরু। হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম। কি দেখতে পাচ্ছেন, পিডিএফ ফাইল নাকি সরাসরি প্রশ্নপত্র দেখতে পাচ্ছেন? বলেন। আর তামাদি আইন একটি আইনগত পদ্ধতি তো আইন এটা হ্যাঁ, ঠিক আছে তাহলে, ঠিক আছে। আচ্ছা, ওকে। তাহলে তামাদি আইন একটি পদ্ধতিগত আইন। এই আইনটা আমরা পড়ছি অলরেডি, এটা আর পড়াবো না। আজকে যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে যে তামাদি আইনে মোকদ্দমা দ্বারা বারিত বিষয়টা বলতে কি বোঝায়, অর্থাৎ মোকদ্দমাটি তামাদিতে বারিত বলতে কি বোঝায়, এর অর্থ কি এবং এটার যুক্তিসঙ্গত ব্যাখ্যা, এবং আপনি কি এই কথার সাথে একমত কিনা এই জিনিসটা আমরা আলোচনা করব। আচ্ছা, এই জিনিসটা আলোচনা করতে গেলে আমাদেরকে আগে জানতে হবে তামাদি দ্বারা বারিত মোকদ্দমা মানেটা কি। তামাদি দ্বারা বারিত মোকদ্দমা বলতে বোঝাচ্ছে যে যখন কোনো মোকদ্দমা বা দরখাস্ত নির্ধারিত সময়ের মধ্যে আদালতে দাখিল করা না হয়, তখন সেই ক্ষেত্রে আদালত যে সেই মামলাটা বা মোকদ্দমাটা খারিজ করে দেয়, এইটাই হচ্ছে আমাদের তামাদি দ্বারা বারিত মোকদ্দমা। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বলা হচ্ছে তামাদি দ্বারা বারিত মোকদ্দমার বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যখন আপনি ধরেন আপনার 6 মাসের মধ্যে বেআইনিভাবে বেদখল হলে সেক্ষেত্রে মামলা দায়ের করতে হয়। ঠিক আছে? কিন্তু আপনি যদি সেটা মিস করে ফেলেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার আন্ডারে 6 মাসের মধ্যে যদি আপনি মামলা দায়ের করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার মামলাটা আদালত খারিজ করে দিবে। ঠিক আছে? দাঁড়ান একটু। আচ্ছা, তাহলে কি বললাম, তামাদি দ্বারা বারিত মোকদ্দমাটা কি? যখন আদালত নির্ধারিত সময়ের মধ্যে কোনো ব্যক্তি মামলা দায়ের না করলে সেটা খারিজ করে দেয়, সেটাকে বলা হয় তামাদি দ্বারা বারিত মোকদ্দমা। এই জিনিসটা আমরা কোথায় দেখব? এই জিনিসটা হচ্ছে তামাদি আইন 1908 এর ধারা 3 এর মধ্যে বলা হয়েছে। ধারা 3 এ সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে মোট 3টা বিষয়, আপিল, মামলা এবং দরখাস্ত। এই 3টা ক্ষেত্রে তামাদি মেয়াদ শেষ হবার পর যদি আপনার বাদী মামলা না করে থাকে বা দরখাস্ত বা আপিল না করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটা আদালত খারিজ করে দেবে। এবং এই ক্ষেত্রে বিবাদী যদি কোনো রকম প্রশ্ন না তোলে, অর্থাৎ বিবাদী যদি কোনো আপত্তিও না করে, তবুও আদালত মামলাটা খারিজ করে দেবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বিবাদের যেখানে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আদালতের কেন সমস্যা? আদালত একটা নিয়ম মাফিকে চলে, ডিসিপ্লিনের সাথে আদালত চলে, এবং আমাদের প্রত্যেকেরই উচিত ডিসিপ্লিন মেনটেন করে চলা এবং আইন এবং রাষ্ট্রর প্রতি যে আমাদের দায়িত্ব কর্তব্য সংবিধান এবং আইনের মাধ্যমে উল্লেখ করে দেওয়া হয়েছে সেগুলো মেনে চলা ঠিকঠাক মতো। এই হচ্ছে আমাদের মূল বিষয়। ওকে, আচ্ছা ঠিক আছে, আর এসেন, সরি বাসায় গেস্ট ছিল তো তাই। আচ্ছা, ঠিক তেমনি ভাবে আপনার কি যেন বলতেছিলাম, একটু কি আমাকে রিমাইন্ড করেন তো, কি বলতেছিলাম আমাকে কেউ রিমাইন্ড করেন?
ম্যাম দরখাস্ত যেটা আছে হ্যাঁ ম্যাম আদালত একটা সুনির্দিষ্ট নিয়মের ভিতরে চলে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আদালত একটা সুনির্দিষ্ট নিয়ম মাফিকের মধ্যে চলে, ঠিক আছে, এই হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। আচ্ছা, যেহেতু আদালত একটা সুনির্দিষ্ট নিয়ম মাফিকের মধ্যে চলে, সেহেতু আপনার বিবাদী কোনো ধরনের কোনো প্রশ্ন করুক বা না করুক সেটা দেখার বিষয় না। সেক্ষেত্রে যদি আপনি ঠিকঠাক মতো না নিয়ম মানেন তাহলে আদালত সেই মামলাটা খারিজ করে দেবে। খারিজ করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে নেক্সট টাইম বাদী বা অন্যরাও যাতে বাদীকে দেখে শিখে যে না, আমরা যখন যা মন চাই সেটা করতে পারবো না, আমাদেরকে অবশ্যই আইন মানতে হবে। এটাই হচ্ছে মূল কনসেপ্ট এই 3 ধারা। তাহলে বুঝতে পারছেন 3 ধারার মূল কনসেপ্টটা কি এবং কেন এই জিনিসটা আনা হচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে কি বলা কি হলো? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে না? আপনারা লাইনে আছেন না? তাহলে কথা বলেন, কথা তো বলতে হবে। তাহলে ভাবি যে হয়তোবা আপনারা লাইনে নাই বা আমি হয়তোবা লাইন থেকে বের হয়ে আসছি, নেটওয়ার্কের প্রবলেম, এটা তো আমাকে বুঝাইতে হবে। কথা বলেন না কেন বলেন তো? প্রবলেমটা এই মাত্রই হইছে। এখন ঠিক আছে, এখন স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে কি বলা হয়েছে যে দেওয়ানি মোকদ্দমা, যেমন দেওয়ানি মোকদ্দমা দায়ের করার সুনির্দিষ্ট কিছু সময়সীমা থাকে। যেমন আপনার যদি কেউ মানে চুক্তি সংক্রান্ত মামলা দায়ের করতে চায় তাহলে সেই ক্ষেত্রে তাকে 1 বছরের মধ্যে মামলা করতে হবে। ঠিক তেমনি ভাবে যদি কেউ আপনার মনে করেন যে কিসের মামলাটা করতে চায়, অর্থাৎ বেআইনিভাবে বেদখল হইলো, বা আপনার যদি তাকে দলিল সংশোধন বা দলিল বাতিলের মোকদ্দমা করতে চাই, সেক্ষেত্রেও আমাদের কিছু টাইম লিমিটেশন আছে। যেমন দলিল সংশোধনের ক্ষেত্রে 3 বছর, দলিল বাতিলের ক্ষেত্রেও আপনার 3 বছর, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ক্ষেত্রে 1 বছর। হ্যাঁ, আবার হচ্ছে বেআইনিভাবে বেদখলকৃত সম্পত্তি পুনরুদ্ধারের ক্ষেত্রে আপনাকে 6 মাসের মধ্যে মামলা করতে হবে। এই যে টাইম লিমিটেশন গুলো, এই টাইম লিমিটেশন গুলো আমাদের তামাদি আইনে উল্লেখ করা হয়েছে। এখন আপনি যদি এই টাইম লিমিটেশনের মধ্যে মামলা না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার মামলাটা আদালত খারিজ করে দেবে। এইটাই হচ্ছে তামাদি দ্বারা বাড়িত। তার মানে আমরা তামাদি দ্বারা বাড়িতে বলতে কি বুঝছিলাম? মেয়াদ উত্তীর্ণের কারণে বাড়িতেও খারিজ বা বাতিলযোগ্য কোনো মোকদ্দমা। আর এই 3 ধারা আনার মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষকে বা রাষ্ট্রের নাগরিককে এই সম্পর্কে আপনার মনোনীত করা যে আপনাকে আইন মেনে চলতে হবে। আইনে যেই যেই সময় সাপেক্ষ উল্লেখ করা হয়েছে সেই সময়ের মধ্যে আপনাকে প্রতিকার চাইতে হবে। সময় পার হয়ে যদি আপনি প্রতিকার চান তাহলে সেই ক্ষেত্রে আপনি আদালতের কাছে প্রতিকার না পাইতেও পারেন। আচ্ছা, এখন দেখেন পক্ষগত একমত হয়েও আমাদের মেয়াদ বৃদ্ধির কারণ, এটা মানেটা কি? এটা ওই যে একটু আগে আমি আপনাদেরকে বললাম না যে যদি বিবাদী কোনো প্রশ্ন নাও তুলে, হ্যাঁ, তবুও সেক্ষেত্রে আদালত মামলাটা কি করবে? আদালত সেক্ষেত্রে মামলাটা খারিজ করে দেবে। অর্থাৎ মনে করেন বিবাদীও যদি বিবাদীর কাছে নোটিশ মানে দিয়ে যদি জানানো হয় যে আমি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করতে চাচ্ছি, এবং বিবাদীও যদি একমত হয় যে ঠিক আছে করেন, সমস্যা নাই, আমিও দেখবো, এই সেই ক্ষেত্রেও আপনার আদালত মামলাটা খারিজ করবে। দেখেন এবার একটু আমরা দেখি বিষয়টা। তামাদি বিধিবদ্ধ আইনের বিষয় হওয়ায় এবং যেহেতু আইনের বিরুদ্ধে স্টপেল নীতি প্রয়োগ করা যায় না, সেহেতু পক্ষগণ একমত হয়েও যদি তামাদি মেয়াদ বৃদ্ধি করতে চায় সেই ক্ষেত্রেও তিনি বৃদ্ধি করতে পারবেন। অর্থাৎ কর্তৃক একমত হয়ে তামাদি বৃদ্ধি করার সুযোগ রাখা অর্থ হলো আপনার তামাদি আইনের 3 ধারার বিধানের বিরুদ্ধে যাওয়া। ঠিক আছে, অর্থাৎ তামাদি আইনের 3 ধারা কি বিধানের বিরুদ্ধে যাবে। এটাই হচ্ছে আমাদের তামাদি আইনের 3 ধারার মূল উদ্দেশ্য বা বক্তব্য। আচ্ছা, ওকে, তাহলে তামাদি আইনের 3 ধারা অনুসারে তামাদি আইনের নির্ধারিত সময় উত্তীর্ণ হবার পর মামলা আপিল বা দরখাস্ত দাখিল করা হলে এই সম্পর্কে বিবাদীও যদি একমত থাকে তবে সেই ক্ষেত্রে তিনি কি করতে পারবেন? কোনো ধরনের প্রশ্ন উত্থাপন করবেন
নাও যদি করেন তবু আদালত সেই মামলাটাকে চিরতরে খারিজ করে দেবে। ঠিক আছে? অর্থাৎ আমি আপনাদেরকে এতক্ষণ যে জিনিসটা বুঝাইলাম এইটাই হচ্ছে এই কথা। আচ্ছা, ওকে। এরপর কি বলা হয়েছে? এরপর বলা হয়েছে যে পক্ষগণ একমত হয়ে তামাদি মেয়াদ বৃদ্ধি করলেও এক্ষেত্রে আদালতের কাছে কোন কোন বিষয় বিবেচ্য বিষয় না। আচ্ছা, কেন আদালত মূলত এটা গ্রহণ করবে না, বিবেচ্য বিষয় না কেন? কারণগুলো তো আমাদেরকে জানতে হবে। কারণগুলো দেখো, এটা আদালতের একটা বাধ্যতামূলক দায়িত্ব। কি বললাম? আদালতের একটা কি, এটা বাধ্যতামূলক দায়িত্ব। অর্থাৎ আদালত আপনাকে এই যে মামলাটা যে খারিজ করে দিল, এটা কোনো বিবেচনার বিষয় না। আপনাদেরকে যেমন আইন অনুযায়ী আদালত বলে দিচ্ছে যে আপনাকে এই সময়ের মধ্যে মামলা দায়ের না করলে খারিজ করে দেওয়া হবে, ঠিক তেমনি ভাবে আদালতকেও আপনার আইন থেকে আপনার শক্তভাবে আদেশ, অর্থাৎ নির্দেশনামূলক না, একদম আদেশ সূচক দিয়ে দেওয়া হয়েছে যে আপনাকে এটা মানতেই হবে। যে কোনো বাদী বা অ্যাপ্লিকেন্ট যদি আইসা নির্ধারিত সময়ের বাহিরে গিয়ে মামলা করে, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা খারিজ করে দিবেন। এটাই হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। বুঝতে পারছেন বিষয়টা? ওকে। পক্ষগণ একমত হয়ে তামাদি, আচ্ছা বললামই তো। আচ্ছা দেখেন আমাদের কারণগুলো কি। এটা আদালতের বাধ্যতামূলক দায়িত্ব। এই যে আইনের বিধিবিধান বহির্ভূত কোন চুক্তি আদালতের কাছে সবসময় অগ্রাহ্য হবে। আর হচ্ছে আপনার এই শেষ কোন সময় শেষ সব রেডি করা আছে। আচ্ছা, নাগরিকের বৈধ অধিকার হতে বঞ্চিত করার জন্য সরকার বা সরকারি যে সংস্থা সেটা আমাদের অজুহাতে প্রত্যাশিত নয়। তামাদি আইনের মতো পদ্ধতিগত আইনকেও লঙ্ঘন করা পক্ষরা তামাদি মেয়াদ বৃদ্ধি করলে সেটা লঙ্ঘন করে দিবে। অর্থাৎ এই যে যেটা বললাম যে মানে তামাদি আইন এই ৩ ধারার উদ্দেশ্যই হচ্ছে জনগণকে বা নাগরিককে তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন করা। আর আদালতেরও মূল উদ্দেশ্য হচ্ছে কি, সচেতন নাগরিক হিসেবে আপনার কি করা, সঠিকভাবে ন্যায় বিচারের সাথে বিচার করা এবং বিচার করার ক্ষেত্রে আপনার কোন ধরনের কোন আপনার অরাজকতা বা দুর্নীতি না করা। এটাই হচ্ছে মূল কথা। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ জি ম্যাম। আচ্ছা, এবার আরেকটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করবো আমরা। এটা হচ্ছে তামাদি মার্জনা বলতে কি বোঝো? কোন আইনের কোন ধারা বলে তামাদি মার্জনা দরখাস্ত করা যাবে? কোন প্রকার তামাদি মানে মোকদ্দমায় তামাদি মার্জনার জন্য দরখাস্ত দাখিল করা যাবে? এবং এই সুবিধাটা যদি কেউ পেতে চায় তাহলে তাকে কি কি শর্ত পূরণ করতে হবে? ঠিক আছে? আচ্ছা, এই যে ৩ ধারা অনুযায়ী বলে আসলাম যে আপনি নির্ধারিত সময়ের মধ্যে মামলা দায়ের করলে আদালত সেটাকে খারিজ করবে, তাই না? এখন কিছু কিছু ক্ষেত্রে একটা সুবিধা, দ্রুত করো। কিছু কিছু ক্ষেত্রে একটা সুবিধা দেওয়া হয়েছে। সেই সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আপনার যদি কেউ এই নির্ধারিত টাইমের মধ্যে মামলা দায়ের করতে না পারে এবং সেটার পিছনে যদি তার যুক্তিসঙ্গত কোনো কারণ থাকে, তাহলে অবশ্যই তিনি কি করতে পারবেন, আদালতের কাছে আপনার আবেদন করতে পারবেন এবং আদালত সেটা যদি তাকে পারমিশন দেয় তাহলে সেক্ষেত্রে সে নতুন করে আপনার দায়ের করতে পারবেন এবং তার সেই মর্মে তিনি প্রতিকার নিতে পারেন। সেটা কোন ক্ষেত্রে? সেটা হচ্ছে আপনার যথেষ্ট কারণ থাকতে হবে। অর্থাৎ ধরেন যেই টাইমটাতে মানুষ মাত্রই মরণশীল, তাই না? মানুষের বিপদ আসবে, বিপদ আর বলে কয়ে আসে না। এখন যেই টাইমটাতে আপনাকে মামলা দায়ের করতে হবে, ওই টাইমটাতে যদি আপনি গুরুতর অসুস্থ থাকেন, অর্থাৎ একদম মুমূর্ষু অবস্থায় থাকেন, হসপিটালাইজড থাকেন, ঠিক আছে? আবার ধরেন আপনি দেশের বাহিরে আছেন, বাংলাদেশে আপনার হয়ে মামলা পরিচালনা করবে এমন কোনো পার্সন নাই। এই যে বিষয়গুলো, এইরকম টুকটাক বিষয় যদি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ৫ ধারার আন্ডারে মামলা দায়ের করতে পারবেন, অর্থাৎ বিলম্ব মওকুফের আবেদন করতে পারবেন এবং সেই বিলম্ব মওকুফের আবেদন মঞ্জুর করলে আপনি নতুন করে আপনার টাইম লিমিটেশন পার হয়ে গেলেও মামলা দায়ের করতে পারবেন। তার মানে ৫ ধারায় বাদীকে বা প্রার্থীকে একটা বিশেষ সুবিধা দেওয়া হয়েছে, কিন্তু এই সুবিধাটা পাইতে হলে আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আদালতকে বুঝাইতে হবে যে আপনি গুরুতর অসুস্থ ছিলেন বা বন্দি অবস্থায় ছিলেন, অথবা আরেকটা বিষয় সেটা হচ্ছে আইনজীবী যদি আপনাকে না জানায়,
দেখেন আপনি একজন মক্কেল, আপনি আদালতের সামনে ওভাবে প্রকাশ করতে পারবেন না, অর্থাৎ আইন সম্পর্কে আপনার ধারণা নাই জন্যই কিন্তু আপনি আইনজীবীর শরণাপন্ন হয়েছেন। এখন আপনার আইনজীবী যদি আপনাকে টাইম লিমিটেশন না জানায় বা কোন প্রসেসের পরে আপনার কোন প্রসেসটা আছে বা ফলো করতে হবে, তিনি যদি এই জিনিসটা আপনাকে ঠিক মতো সাজেস্ট না করেন তাহলে আপনি কিভাবে যাবেন? তাই যদি হইতো তাহলে তো আর লয়ারদের কোনো দরকার হতো না, তাই না? আমরা সবাই কোনো না কোনো বিষয়ে পারদর্শী। এখন একজন মানুষ যে সব ক্ষেত্রেই পারদর্শী হবে বিষয়টা তা না। আপনি শিক্ষিত বলে যে আপনি একদম সব দিক দিয়ে আপনি পারদর্শী হবেন, তা আপনি নিজেই ডাক্তার, নিজেই লয়ার, নিজেই আপনি বিচারক, নিজেই ব্যবসা করতেছেন, নিজেই বাড়ি বানাইতেছেন, ইঞ্জিনিয়ার, সব আপনি, এটা কি হবে? এটা তো আর হবে না। সো আপনার যে যেই দিকে পারদর্শী তাকে আপনার শরণাপন্ন হইতে হবে সাহায্যের জন্য। এখন যে ব্যক্তি পারদর্শী সেই যদি আপনাকে সঠিক টাইমটা না বলে বা তার ভুলের কারণে যদি আপনি নির্ধারিত সময়ের মধ্যে আদালতে উপস্থিত না হতে পারেন, তাহলে এটা তো আপনার দোষ না, এটা নিয়ে তো আদালত আপনাকে দোষারোপ করতে পারে না বা আপনি শাস্তি পাইতে পারেন না, তাই না? তো এই জিনিসটা আদালতের কাছে প্রমাণ করতে হবে যে আমার লয়ার এই কাহিনী করছে, আমি এই জিনিসটা জানতাম না, আমাকে নির্ধারিত সময়ের মধ্যে যে উপস্থিত হবে সেটা সে জানাই নাই, যার কারণে আমি আসতে পারি। এইটা আপনাকে দেখাতে হবে। এখন যেই গ্রাউন্ডগুলোর কথা বললাম, এই গ্রাউন্ডগুলো যদি আপনি সঠিকভাবে দেখাতে পারেন এবং আদালত যদি আপনার গ্রাউন্ড খালি মুখে বললেই হইলো না, আপনাকে কাগজে কলমে দলিল পত্র এছাড়াও উপযুক্ত সাক্ষ্য প্রমাণ, মৌখিক সাক্ষ্য হোক বা দালিলিক সাক্ষ্য সবকিছু উপস্থাপন করতে হবে। যদি সবকিছুতে আদালত সন্তুষ্ট হয় শুধুমাত্র তখনই আপনার আদেশটা মঞ্জুর হবে, আদালত মঞ্জুর হবে না। বুঝতে পারছেন? তাহলে আমরা কি বুঝলাম? 5টা স্তরে তামাদি মার্জনা দরখাস্ত করা যাবে। আপিল, আপিল করার অনুমতি দরখাস্ত, রায় পুনর্বিবেচনা বা রিভিউ দরখাস্ত। রায় পুনর্বিবেচনা বা রিভিউকে একই জিনিস বলা হয়। রিভিশন দরখাস্ত বা অন্য যে কোনো ক্ষেত্রে আপনার 5 ধারাটা প্রযোজ্য। এই যে বিষয়গুলো এই 5টা ক্ষেত্রে প্রযোজ্য, আর আপনার গ্রাউন্ড হচ্ছে 5টা, অর্থাৎ যে শর্তগুলো পূরণ করার কথা বলা হয়েছে। এই যে দেখেন, যথেষ্ট কারণ থাকতে হবে, হ্যাঁ, অর্থাৎ এই যে 5টা গ্রাউন্ডের কথা বললাম এগুলো হচ্ছে যথেষ্ট কারণের একটা বিষয়। তাহলে আসলে এখানে কি বলছে আমরা যদি একটু বলি, দেখেন, সাধারণত তামাদি শব্দের অর্থ হলো নির্ধারিত সময় অতিক্রম করা। আইনের ভাষায় তামাদি শব্দের অর্থ হলো কোনো প্রতিকার প্রার্থনার উদ্দেশ্যে নির্ধারিত সময় অতিক্রম করা। যদি কোনো মামলায় তামাদি মেয়াদ শেষ হয়ে যায় এবং মামলার সংশ্লিষ্ট পক্ষ কারণ দর্শানোর দ্বারা আদালতের কাছে তামাদি মুক্তির আবেদন করতে পারে, সেই ক্ষেত্রে আদালত যদি সন্তুষ্ট হয় তাহলে ওই ব্যক্তিরা আপনার বিলম্ব মুক্তির আবেদন মঞ্জুর করতে পারে। এটাই হচ্ছে মূলত তামাদি মার্জনা। তার মানে তামাদি মার্জনা হচ্ছে আদালত দ্বারা মঞ্জুরকৃত অতিরিক্ত সময়। আর তামাদি মার্জনা সম্পর্কে কত ধারায় বলা হয়েছে? তামাদি আইনের 5 ধারা। ঠিক আছে, এই হচ্ছে মূল কথা। এখন আসেন, এই যে এতগুলো গ্রাউন্ড বললাম বারবার যথেষ্ট কারণের মধ্যে, এই যথেষ্ট কারণ আসলে কিভাবে কাজ করে এই জিনিসটা একটু বুঝি আমরা। তামাদি আইনের 5 ধারায় পক্ষদেরকে একটা বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। তো এই বিশেষ সুবিধাটা আপনাকে ভোগ করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে, যেমন যথেষ্ট কারণ। যদি দরখাস্তকারী আদালতকে দেখাতে পারে যে আপিল বা দরখাস্তটি নির্ধারিত সময়ের মধ্যে দাখিল না করার পিছনে তার যথেষ্ট কারণ ছিল, শুধুমাত্র তখনই আদালত এটা মঞ্জুর করবে। কিরকম আসেন একটা কেস রেফারেন্স। বাংলাদেশ বনাম সোলেমান বিওয়ার, এই মামলায় দরখাস্তকারী 299 দিনের বিলম্ব মওকুফের জন্য আবেদন করে, কিন্তু এই 299 দিনের মধ্যে শুধুমাত্র 27 দিনের বিলম্ব হওয়ার কারণটা তিনি ব্যাখ্যা করতে পারছেন। কিন্তু এই যে 27 দিন, এই 27 দিনের বিলম্বের ব্যাখ্যার কারণও তিনি সঠিক বা যুক্তিসঙ্গত ভাবে দেন। আমাদের কিন্তু 5টা কারণ অলরেডি উল্লেখ করা আছে, যে আপনার বন্দি দশা, আইনজীবীর ভুল, করণিক ভুল, আপিলকারীর দারিদ্রতা, আর হচ্ছে আপনার কি অসুস্থতা। ঠিক আছে, এখন এই 5টা গ্রাউন্ডের মধ্যে আপনাকে ফলাইতে হবে তো যথেষ্ট কারণের বিষয়টা। আপনি সেটা না করে যদি অন্য কিছু দেন তাহলে তো হলো না। যেমন এই লোক বলছিল কি যে আমার ফাইলপত্র হারিয়ে গেছিল, এই কারণে আমি নির্ধারিত সময়ের মধ্যে মামলা করতে পারি, কিন্তু ফাইলপত্র আপিল করতে পারিনি। কিন্তু ফাইলপত্র হারিয়ে গেলেও তো আপনি সেটা আবার তুলতে পারবেন। যেহেতু নিম্ন আদালতে আপনার মামলাটা চলমান অবস্থায় ছিল, তাহলে নিম্ন আদালতের যে রায়টা, এই রায়ের বিরুদ্ধেই যেহেতু আপনি আপিল করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কাছে রায়ের যে নকল বা কপিটা, এটা যদি
যদি হারায়ও যায় তবুও তো আপনি চাইলে নিম্ন আদালত থেকে আবার নতুন করে রায় বা কপিটা তুলতে পারবেন, কারণ মূল যে রায় সেই মূল রায়ের কপিটা তো আদালতের কাছেই আছে। ধরেন মূল রায়ের কপিটাও আপনার কাছে দিয়ে দিছে, কিন্তু আদালতের কাছে মামলার নাম্বারটা আছে না, সেই মামলার নাম্বারটা দিয়ে সার্চ দিলেই তো মনে করেন যে মামলার রায়টা আবার বের হয়ে আসতে পারে। তাহলে সেইখান থেকে তো আবার আপনি নতুন করে নকলটা তুলে ফেলতে পারেন। তাহলে এটা কি কোনো যুক্তিসঙ্গত কারণ হলো? হলো না। তো যেহেতু সে যুক্তিসঙ্গত কারণ দেখাইতে পারে নাই এবং আপনার টাইম লিমিটেশনও অনেকটা হেরফের আছে, সেহেতু আদালত তার বিলম্ব মওকুফের আবেদনটা পুরোপুরি খারিজ করে দেয়। ওকে, তার মানে আমরা কি বুঝলাম? যথেষ্ট কারণ। যথেষ্ট কারণ যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আদালত সেটা মঞ্জুর করবে। অবহেলা, দরখাস্ত নির্ধারিত সময়ের মধ্যে দাখিল না করার পিছনে প্রার্থীর কোনরূপ অবহেলা বা গাফিলতি ছিল না। ঠিক আছে, দেখলো যে আসলে তার মানে কোনো অবহেলা বা গাফিলতি ছিল না, সে আসলে কোনো অবহেলা করে কাজটা করে, সে সত্যি অসুস্থ অবস্থায় ছিল বা ঝামেলার মধ্যে ছিল, তখন সেই ক্ষেত্রে ত্রুটি, প্রার্থীর যদি তেমন কোনো ত্রুটি না হয়, এখন সেই ক্ষেত্রে অর্থাৎ ভুল যদি না হয়, সে যদি বন্দি অবস্থায় থাকে, আইনজীবী যদি ভুল হয়, এই যে টুকটাক বিষয়গুলো এগুলো আপনার দেখাইতে হবে। যদি সবকিছু ঠিক থাকে শুধুমাত্র তখনই আদালত বিলম্ব মওকুফের আবেদনটা মঞ্জুর করতে পারবে। তাই বিলম্ব মওকুফের নীতিটা বলতে আমরা কি বুঝলাম? এই যে 5 ধারার আন্ডারে যে আপনার বিলম্ব মওকুফের আবেদন, এটাই হচ্ছে আপনার বিলম্ব মওকুফ নীতি। অর্থাৎ সোজা কথা, বিলম্ব মওকুফ নীতি মানে হচ্ছে যখন আপনি নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ আদালতের টাইম অনুযায়ী আপনি যখন মামলা আপিল বা দরখাস্ত করতে পারবেন না, তখন সেই ক্ষেত্রে আপনাকে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং অবশ্যই সেটা যথেষ্ট কারণ দেখানোর মাধ্যমে। যদি আদালত যথেষ্ট কারণ দেখানোর মাধ্যমে সেটা প্রমাণ করতে পারে পারে এইটাকে বলা হয় বিলম্ব মওকুফ নীতি। বুঝতে পারছি? জি ম্যাম, বুঝতে পারছেন। আচ্ছা, ওকে। এরপর কি বলা হচ্ছে, এখন এই যে বিলম্ব মওকুফ নীতিটা, এই বিলম্ব মওকুফ নীতিটা দেখার জন্য আমরা আসলে একটা কেস রেফারেন্স, আকুব আলী বনাম ফুল চান্দন মামলা। ঠিক আছে, আচ্ছা, এইটা কি? এটা হচ্ছে আপনার কি আকুব আলী বনাম ফুলচাঁদ মামলা। এইটা একটা মামলা, যেই মামলাতে আপনার যে দরখাস্তকারী, হ্যাঁ, সেই দরখাস্তকারী জন্ডিস রোগে আপনার অনেক আক্রান্ত ছিল। এই আক্রান্ত অবস্থায় তিনি নির্ধারিত সময়, তার একটা মূলত আমার মনে হয় কেসটা যেন কি যেন সম্ভবত হয়তো বা কি যেন একটা মনে আসছে না কেসটা, একটা কেস ছিল আমার মনে আসছে না, কিন্তু কেসটা খুব ইন্টারেস্টিং ছিল। আপনি মানে আমার খেয়াল আসছে এই মুহূর্তে, আমি যদি ঘটনাটা বলতাম তাহলে আপনাদের ভালো লাগতো, আর ক্লিয়ার বুঝতে পারতেন। জায়গা নিয়ে কিছু একটা ই ছিল। যাই হোক, মানে এই লোকটা হয়েছে কি, মানে যেই সময়টাতে তার মামলা করার টাইম লিমিটেশন কি হয়েছে, ওই সময়টাতে তিনি মামলা করতে করার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু করার আগ মুহূর্তে তিনি জানতে পারলেন যে সে জন্ডিস রোগে আক্রান্ত এবং এমন খারাপ অবস্থা ছিল যে সে নির্ধারিত সময়ের মধ্যে আর আসতে পারেনি। 350 দিন তাকে হসপিটাল মানে কবিরাজের চিকিৎসা নিতে হয়। যেহেতু আগের অবস্থা ছিল, অনেক আগের কেসের রেফারেন্স এটা, তো ওই মুহূর্তে আপনার এই কবিরাজ যে চিকিৎসা যেটা, এটার ক্ষেত্রেও আপনার টাইম লিমিটেশন করা যাবে, মানে টাইম লিমিটেশনটা মেনটেন করতে। কিন্তু এখন এই জিনিসটা আর গ্রহণযোগ্য নয়, কারণ এখন কি মানুষ জন্ডিস রোগী হইলেও কিন্তু মানুষ অনেক জন্ডিস রোগী কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছে, সমস্ত কাজকর্ম করতেছে করতেছে না বলেন? এখন জন্ডিস, জ্বর, তারপরে হচ্ছে টাইফয়েড, যক্ষা, এগুলা কি সেরকম গুরুতর কোনো রোগ ধরা হয়? হ্যাঁ, কোন সময় ধরা হবে? যখন নাকি আপনি একদম হসপিটালাইজড আছেন, হাসপাতালে বেডে ভর্তি, হসপিটাল থেকে আপনাকে বলে দিচ্ছে আপনাকে কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে, শুধুমাত্র তখন এগুলো সিরিয়াস, এবং ওই ক্ষেত্রে আপনি এটা গ্রাউন্ড দেখাতে পারেন। তাও সর্বোচ্চ করোনা নিয়ে আমি তো বাজারে যাই, তাও সর্বোচ্চ 3 দিন, 4 দিন, 10 দিন, 15 দিন, এর বেশি তো আর হচ্ছে না, তাই না? কিন্তু আগে আপনার এই জিনিসটা ছিল, যেমন 350 দিনের এই লোকের বিলম্ব মওকুফের জন্য আবেদন করে থাকে এবং তিনি পাই টু পাই 350 দিনেরই বিলম্ব মওকুফের আবেদন
যে করছিলেন 350 দিনের বিলম্ব মওকুফের কারণ যথাযথভাবে ব্যাখ্যা করতে পারছেন। আর তিনি যে কবিরাজের কথা বলছিলেন সেই কবিরাজও আপনি মানে আদালতে উপস্থিত হয়ে তার পক্ষে সুন্দরভাবে সাক্ষ্য উপস্থাপন করছিল এবং প্রত্যেকটা বিষয়ে মানে তাহলে চিন্তা করেন ওই সময়টাতে প্রত্যেকটা বিষয়ে সে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে আদালতের কাছে কি করছিল প্রমাণ করতে হয়েছিল, সফল হয়েছিল যে মক্কেল আসলেই অসুস্থ ছিল এবং তার অবস্থাটা খুব গুরুতর অবস্থায় ছিল এবং আদালত তার এই বক্তব্যে সন্তুষ্ট হয়ে পরবর্তীতে 350 দিনের বিলম্ব মওকুফের আবেদন মঞ্জুর করে দেয়। আর আরেকটা কেস একটু আগে বললাম 299 দিনের মধ্যে মাত্র 27 দিনের বিলম্ব মওকুফের কারণ ব্যাখ্যা করছেন, তারপরেও আবার তিনি সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেন। তাহলে এইটাই হচ্ছে আমাদের মূল কনসেপ্ট যে আপনাকে যদি 5 ধারার আবেদনটা আপনি মঞ্জুর করতে চান বা 5 ধারার আবেদনটা যদি আপনি করার পরে চান যে আপনি এই রায়টা নিবেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেটা প্রমাণ ছাড়া আপনি পাবেন এই সুবিধা। ঠিক আছে? আর এই যে নীতিটা এইটাকেই মূলত বলা হয় বিলম্ব মওকুফ। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি, এটা আদালতের একটা স্বেচ্ছাধিকার। অর্থাৎ আদালত চাইলে কি করতে পারে, আদালত চাইলেই এটা মঞ্জুর করতে পারে। আবার এই যে 350 দিনের ব্যাখ্যা সে দিল মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে দিল, তার মানে যে সবকিছু ঠিকঠাক মতো দিচ্ছে জন্যই যে তাকে মাইনে নিতে হবে বিষয়টা তাও। তিনি চাইলে মঞ্জুর করতেও পারেন আবার না মঞ্জুর বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, আরেকটা কেস দেখেন পূর্ব পাকিস্তান বনাম আব্দুল হামিদ। এই মামলাটায়ও 441 দিনের বিলম্ব মওকুফের আবেদন করা হয়েছিল, কিন্তু তিনি 441 দিনের বিলম্ব মওকুফের আবেদনটা সঠিকভাবে দেখাইতে পারেন না, যার ফলশ্রুতিতে আদালত তার মামলাটা খারিজ করে দেয়। আদালত এটাই প্রমাণ করে যে মানে এই মামলার মাধ্যমে আদালত এইটা রায় দেয় যে বাদী এক্ষেত্রে গুরুতর অবহেলার করছে। গুরুতর একটা হচ্ছে আপনার মানে ইচ্ছা করে আপনি কাজটা করেন নাই, আপনার হয়তো বা কোনো একটা সমস্যা ছিল যার কারণে পারেন। আরেকটা হচ্ছে আপনার গুরুতর মানে আপনারই অবহেলা ছিল, আপনি শুয়ে বসে দিন কাটাইছেন, আজ নয় কাল এরকম করে আপনি সময়টা পার করেছেন। তাহলে এইরকম জিনিস যদি হয় তাহলে সেক্ষেত্রে আদালত আরো আগে এটা মঞ্জুর করবে না। আদালতের কাছে অবশ্যই সবসময় এই 5 ধারার সুবিধাটা ভোগ করতে হলে দেখাতে হবে যে আপনি নির্দোষ এবং আপনি একটা মেজর প্রবলেমের কারণে নির্ধারিত সময়ের মধ্যে আদালতের কাছে আসতে পারেন, শরণাপন্ন হতে পারেন। এবং আদালত সেটা যাচাই বাছাই করে যদি দেখে যে হ্যাঁ কথা সত্য, শুধুমাত্র তখনই আদালত এই মানে বিলম্ব মওকুফ আবেদন মঞ্জুর করে 5 ধারার সুবিধাটা আপনাকে দিতে পারে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় একটু পড়াই। বিশেষ আইনের ক্ষেত্রে আমাদের আইনি প্রযোজ্যতা আছে। বিশেষ আইন মানে হচ্ছে স্পেশাল আইন, স্পেশাল পাওয়ার যেটা, অর্থাৎ স্পেশাল আইনের ক্ষেত্রে আমাদের আইনে প্রযোজ্য আছে কি নাই সেটাই হচ্ছে এখানকার বিষয়। আচ্ছা, বিশেষ আইন মানে হচ্ছে যেই সকল আইনে আপনার অলরেডি ট্রাইব্যুনাল শাস্তি, অর্থাৎ কি অপরাধ করলে আপনার খুব শাস্তি হবে, কোন আদালতে যায় মামলা করবেন, কত টাকা করতে দিবেন, কেমনে করবেন না করবেন, এই জিনিসগুলো স্পষ্টভাবে উল্লেখ করা আছে। যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইন, স্পেশাল পাওয়ার অ্যাক্ট, তারপরে হচ্ছে আপনার মানি লন্ডারিং আইন, শিশু নিরোধ আইন, তারপর হচ্ছে যৌতুক আইন। এই যে কয়েকটা আইনগুলো বললাম এই সবগুলাই হচ্ছে স্পেশাল আইন বা বিশেষ আইন। কেন বলা হয়েছে? কারণ এই আইনগুলোর মধ্যে অলরেডি আপনার টাইম লিমিটেশন, অর্থাৎ কতদিনের মধ্যে মামলা করবেন, আপনি করবেন, দরখাস্ত করবেন, তারপরে হচ্ছে আপনার মানে কোন অপরাধের জন্য কোন শাস্তি, সব কিছু উল্লেখ করা আছে। তো এদের আর কি করতে হয় না, সিপিসি আর সিআরপিসি সহযোগিতা নিতে হয়। তো যেহেতু বিশেষ আইনে অলরেডি এগুলো উল্লেখ করা আছে তাহলে আপনার তামাদি আইন তো এখানে দরকার হচ্ছে না। যদি সেখানে অলরেডি বলাই থাকে যে আপনার এই অপরাধের জন্য আপনি 30 দিনের মধ্যে মামলা করবেন বা 60 দিনের মধ্যে করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি তামাদি আইনটা দেখবেন কেন? তামাদি আইনের বিষয়টা একটু লেন্দি প্রসেস, কিন্তু স্পেশাল পাওয়ার অ্যাক্টের বিষয়টা আপনার খুব আপনার সুইট। ঠিক আছে, যেহেতু আপনার এগুলো স্পেশাল অ্যাক্টের আন্ডারে, যেমন নারী ও শিশু নির্যাতন আইন, যৌতুক নিরোধ আইন, শিশু আইন, ঠিক আছে, এগুলো সবগুলাই হচ্ছে আপনার নতুন আইন। সো কি বলে স্পেশাল আইন, অর্থাৎ দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিষয়। সো এই জন্য এগুলো আপনার প্রযোজ্য, মানে এই ক্ষেত্রে তামাদি আইনটা প্রযোজ্য হবে না। বুঝতে পারছেন?
যেমন দেখেন আমাদের আইন না সরি যেমন দেখেন প্রসিকিউশন কর্তৃক খালাস আচ্ছা এটা একটু বলি। এটা কি বলছে সাধারণত বলা হয়েছে মানে আমাদের সিআরপিসি তে আপনার বলা হয়েছে যে আপনার আপিলের ক্ষেত্রে অর্থাৎ খালাস আদেশের বিরুদ্ধে আপনাকে 6 মাসের মধ্যে আপিল করতে হবে। এই একই জিনিস আবার নারী ও শিশু নির্যাতন দমন আইনের 28 ধারায় বলা হয়েছে সেটা যেটাই হোক না কেন যেই বিষয়ে খালাস দেওয়া হোক বা আপিল করুক মানে খালাস দেওয়া হোক বা মানে তাকে জামিনে মুক্তি দিক বা যাই করুক না কেন অর্থাৎ সোজা কথা যত ঘটনাই ঘটুক না কেন যে অপরাধের জন্যই আপনার রায় হোক না কেন সেই অপরাধের রায়ের আপনার আপিল করতে হবে 60 দিনের মধ্যে একদম স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে। এখন আপনি খালাস আদেশের ক্ষেত্রে বলেন মৃত্যুদণ্ডাদেশের ক্ষেত্রে বলেন যা বা যার ক্ষেত্রে বলেন না কেন আপনাকে 60 দিনের মধ্যে আপিল করতে হবে। তাহলে আপনি দেখেন এখানে বলছে 6 মাস বুঝে না আর এই জায়গায় বলছে 60 দিন আপনি কি করবেন আপনি কি 6 মাসে যাবেন না 60 দিনে যাবেন আপনি নিশ্চয়ই যাবেন যে যেটা আমার দ্রুত বিচার হবে সেটাই আমি করব তাই না আপনিও তো এতদিন মামলার ঘানি টানতে পারবেন না আপনার পক্ষে সম্ভব না মেন্টালি ফিজিক্যালি ফিনান্সিয়ালি সব দিক দিয়ে আপনার জন্য প্রবলেম আপনিও চাবেন যে দ্রুত কাজটা সম্পূর্ণ হয়ে যাক তাই কি না জি ম্যাম। হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে আপনি নিশ্চয়ই তামাদি আইন ফলো করবেন না নারী শিশু নির্যাতন দমন আইনে যে কথাটা বলা আছে সেটাই আপনি ফলো করবেন সো এইটাই বলা হয়েছে যে আপনার বিশেষ আইনে তামাদি আইনগুলো প্রযোজ্য আর কোনো সমস্যা আছে কারো আচ্ছা যা যা পড়ে সেগুলো নিয়ে কোনো সমস্যা আছে হ্যাঁ না ম্যাম। আচ্ছা, সবাই ক্লিয়ার সবাই ক্লিয়ার বলেন কবিরাজের আপনার যে বিষয়টা বললেন যে কবিরাজের আন্ডারে ছিল কি জোরে বলেন আপনার কথা কি কবিরাজের যে বিষয়টা কবিরাজের যে বিষয়টা কবিরাজের যে ইয়ে করলেন ওটা কি আদালত কতটুকু অ্যাকসেপ্ট করবে আর কি কবিরাজ এখন বর্তমান সমাজে যে কবিরাজ নাই এখন কবিরাজের এটা ধরবে না কেন ওটাই জানতে চাইছিলাম আপনি ভালো করে স্পষ্ট করে কথা বলেন আমি আপনার কথা কিছু বুঝেছি কিছু কিছু শুনি কিছু কিছু শুনি না ম্যাম বুঝতে পারছেন উনি এখন প্রশ্নের উত্তর ওনার প্রশ্ন উত্তর পাইছেন আচ্ছা ঠিক আছে তাহলে আজকে রাখি দুইটা প্রশ্ন করাইলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে ম্যাম সমস্যা নেই আসসালাম